হ্যালো স্টুডেন্টস, বিএসএসআই বেদুরে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেশ কদিন ধরে বিহার স্টেট পিওয়াইকিউ অ্যানালিসিসের পরপর ক্লাস রেখেছিলাম। আজকে আমরা 2019 পেপার 2 কোয়েশ্চেন এবং পেপারের অ্যান্সার সহ আমরা একটা অ্যানালিসিস ক্লাস আমরা আজকেও আবার চলে এসেছি। আমরা দেখি 2019-এর পেপার 2-তে কি প্রশ্ন এসেছিল, প্রশ্নের সাথে উত্তর সহ আলোচনা। আমরা ফার্স্ট প্রশ্নে চলে যাচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, এ স্কুল হেডমাস্টার্স হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু। আমাদের স্কুলে বিদ্যালয়তে প্রধান শিক্ষকের দায় দায়িত্বের মধ্যে কোনগুলো পড়ে? তার মধ্যে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। অপশন এ তে আছে হেল্প দ্য স্কুল ইন ইটস ডেভেলপমেন্ট। অপশন বি observe the classroom teaching and suggest improvement if required. Option C, develop the teaching learning materials. Option D, all of this. এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার, কোন অপশনটা সঠিক হবে? যেখানে বলা হচ্ছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বের মধ্যে কোনগুলো পড়ে, বিদ্যালয় শিক্ষকের দায়িত্ব কি, প্রধান শিক্ষকের দায়িত্ব কি হতে পারে? একজন প্রধান শিক্ষকের দায়িত্বের মধ্যে কিন্তু এই যে তিনটে অপশন রয়েছে এ বি সি এর মধ্যে যা রয়েছে সেগুলো কিন্তু তিনটেই পড়ে। আমরা যদি অ্যান্সার দেখি, অ্যান্সারে যে দেখো অপশন ডি হচ্ছে অল অফ দিস। অল অফ দিস মানে ওপরের যে তিনটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সবগুলোই পড়ছে। বিদ্যালয়ের 1 নম্বরে যেটা রয়েছে অপশন এ তে যেটা রয়েছে যে একজন প্রধান শিক্ষকের প্রধান কাজ হচ্ছে যে বিদ্যালয়ের উন্নতির জন্য সর্বদা সাহায্য করা, সর্বদা সেই উন্নতির জন্য পাশে থাকা। ঠিক আছে, তো বিদ্যালয়ের উন্নতির ডেভেলপমেন্টের জন্য সব রকম সাহায্য এবং শ্রেণীকক্ষের শিক্ষাদান পদ্ধতিকে পর্যবেক্ষণ করা, কিরকম ভালো শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি চলছে এবং সেটাকে আরো কিভাবে উন্নতি করা যায় সেদিকে তার নজর দেওয়া উচিত। অপশন বি তেই দেখো রয়েছে অবজার্ভ দ্য ক্লাসরুম টিচিং, অর্থাৎ ক্লাসরুমেতে যে টিচিং পদ্ধতিটা যেটা চলছে সেটা সর্বদা পর্যবেক্ষণ করা এবং সেটা শুধুমাত্র পর্যবেক্ষণ করেই তিনি থাকবেন না, তার সাথে সাথে একটা সাজেস্টিভ ইমপ্রুভমেন্টের জন্য একটা সাজেস্ট কিছু করা, তার কিছু মতামত প্রদান করবে। কিসের জন্য না, সেই আরো কিভাবে উন্নত মানের শিক্ষা দান করা যায় তার জন্য তিনি মতামত প্রদান করবে। আর অপশন সি তে যেটা রয়েছে ডেভেলপ দ্য টিচিং লার্নিং মেটেরিয়ালস, সেক্ষেত্রে টিচিং লার্নিং মেটেরিয়ালস কেও আরো ডেভেলপ করতে হবে শিক্ষাদান পদ্ধতিকে আরো অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। কিভাবে শিক্ষাদান পদ্ধতিকে আরো অ্যাট্রাকটিভ করে তোলা যায় তার কিন্তু একটা সাজেশন দেবেন। প্রধান শিক্ষকের কিন্তু এই কাজটাও পড়ে, এটাও কিন্তু তার দায়বদ্ধতার মধ্যে পড়ে যে কিভাবে শিক্ষার্থীর আগ্রহকে আরো বাড়িয়ে তোলা যায়, সেটাও কিন্তু সে প্রসঙ্গেও কিন্তু তিনি মতামত প্রদান করবে। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালসকেও আরো ডেভেলপ করাও কিন্তু তার একটা কাজের মধ্যে বা দায়িত্বের মধ্যে একটা পার্ট। তাহলে ওপরের এ বি সি তিনটেই যেহেতু হচ্ছে তাই জন্য অপশন ডি একের কোয়েশ্চেন একের রেসপেক্টে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আরটি অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম। আরটি অ্যাক্ট ভারতে কত সালে এবং কোন মাসে কোন ডেটেতে আর কি ইমপ্লিমেন্ট করা হয়েছিল? অ্যান্সারটা দেখি। অপশন এ 1st April 2010, Article 21A and the RT Act came into effect on 1st April 2010. The title of the RT Act incorporates the words free and compulsory, অর্থাৎ
শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন হলো ভারতের সংসদের একটি আইন, যা কিনা 4 আগস্ট 2009 প্রণীত হয়েছিল এবং যা শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার গুরুত্বের রূপরেখাকে বর্ণনা করা হয়। সেখানে 4 আগস্ট যে 2009 সালে প্রণীত হয়েছিল তাতে বলা হয়েছে যে শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার গুরুত্বের কথা। ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে ভারতের 6 বছর থেকে 14 বছর বয়সের শিশুদের 1 এপ্রিল 2010 এই আইনটিকে কার্যকর করা হয়। এরপর ভারতে 135টি দেশের মধ্যে শিক্ষাকে প্রতিটি শিশুর মৌলিক অধিকারে পরিণত করা হয়। এই 8টি আইনের শিরোনাম হলো মুক্ত এবং বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা। এখানে 1 এপ্রিল 2010 অ্যান্সারটা হবে, কিন্তু তার আগে কত সালে প্রণীত হয়েছিল এবং কত সালে কার্যকর হয়েছিল এটা জানাটা খুব দরকার, কারণ এখানে হয়তো কার্যকর ইমপ্লিমেন্টটাকে কোয়েশ্চেন হিসেবে ধরা হয়েছে। কোথাও এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে কত সালে এই আইনটি প্রণীত হয়েছিল, তার ডেট এবং তার সাল কিন্তু আলাদা। তাই আমাদের পড়তে গেলে যেটা করতে হবে, শুধু জাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে জাস্ট ওর অ্যান্সারটুকুই আমি জানবো তা নয়, তার সাথে সাথে তার আগা পিছু যাবতীয় যা আছে একটু একটু করে জেনে রাখা, যাতে এই যে ইমপ্লিমেন্টেশনটা হয়তো আমরা জানতে পারলাম যেহেতু ইয়ারলি কোয়েশ্চেনে আমরা পেয়েছি বলে, সেই হিসেবে কিন্তু কত সালে প্রণীত হয়েছিল এই অ্যাক্ট সেটা কিন্তু আমাদের জানতে গেলে এই কোয়েশ্চেন ধরেই কিন্তু আমরা দেখো তার আগের বিষয়বস্তুটা আমরা জানতে পারলাম। যদি প্রশ্ন এরকম আসে যে কত সালে প্রণীত হয়েছিল সেটাও তাহলে আমরা বলতে পারবো যে এই আইন 4 আগস্ট 2009 প্রণীত হয়েছিল, যা কিনা শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার গুরুত্বকে মানে গুরুত্বের যে রূপরেখাকে বর্ণনা করা হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছিল 1 এপ্রিল 2010-এ। আর 8টি আইনের মূল শিরোনামই হচ্ছে মুক্ত, বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা শিশুদের জন্য। এবং এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে কত থেকে কত বছর শিশুদের মধ্যে এটা দেখা মানে করা হয়েছিল, সেখানেও বলে দেওয়া হবে যে 6 থেকে 6 বছর বয়সের শিশুদের থেকে 14 বছর বয়সের শিশুদের মধ্যেই এই শিক্ষা যে রূপরেখা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট আমরা 3 দাগের প্রশ্নেতে যাচ্ছি। The ultimate goal of education in Jainism is option A charity, option B pity and renunciation, option C liberation, option D non-violence. এখানে বলা হয়েছে কোয়েশ্চেনটাতে জৈন ধর্মের শিক্ষার লক্ষ্য কি, আলটিমেট গোল কি এডুকেশনের, কোন এতে না জৈন ধর্মের। 1 দাগের মানে 3 অপশন এতে বলা হয়েছে চ্যারিটি, নাকি বি পিটি অ্যান্ড রিনাউন্সিয়েশন, নাকি সি লিবারেশন, নাকি ডি নন ভায়োলেন্স, কোনটা হবে? The ultimate goal of education in Jainism is liberation, as their teaching laid primary emphasis on attainment of salvation or moksha, যেটা আমরা বাংলায় মোক্ষ বলি, মানে যেটা আমরা একদম বাংলাতে যেটাকে আমরা মোক্ষ বলে থাকি, সেটা আমরা ইংলিশে যখন আমরা করছি মোক্ষ, ফ্রম দ্য চেইন অফ ব্রিথ অ্যান্ড ডেথ। জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্যই হলো মুক্তি। মোক্ষ মানে হচ্ছে মুক্তি লাভ করা। তাদের শিক্ষার ক্ষেত্রে এটা প্রাথমিক হিসেবে দেখা হয়, মানে প্রাথমিক একটা গোল হিসেবে দেখা হয়, প্রাথমিক লক্ষ্য হিসেবে এটাকে দেখা হয়। যেখানে বলা হয়েছে কি কি, অনেকগুলোই তারা মানে এই মোক্ষকে সামনে রেখে অনেকগুলোই তারা নীতির কথা হয়তো বলেছেন, যেখানে বলা হয়েছে জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি বা মোক্ষ লাভ,
আবারও বলা হয়েছে যে শিক্ষা দেওয়া যে পরিত্রাণ বা মোক্ষ, যে কেউ এটি শিখতে ইচ্ছুক তার কাছে অর্জনযোগ্য। পুনর্জন্ম এবং শারীরিক অস্তিত্ব থেকে সম্পূর্ণ মুক্তি অর্জনের বিভিন্ন উপায়, সমস্ত দৈহিক বন্ধন কাটাতে মুক্তির ধীরে ধীরে পরিপূর্ণতার বিকাশ। এই জৈন শিক্ষার লক্ষ্য ছিল আত্মজ্ঞান এবং জীবের পূর্ণ ক্ষমতা পুনরুদ্ধার করা। এই জৈন শিক্ষার যে মুক্তির যে ব্যাপারটা বলা হয়েছে, মোক্ষের কথা যে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে জৈন শিক্ষার মূল লক্ষ্যই ছিল আত্মজ্ঞান হওয়া এবং জীবের পূর্ণ ক্ষমতা পুনরুদ্ধার করা। জৈন শিক্ষা আরো মনে করেছিলেন যে কর্মের অবসান জীবকে তা থেকে বিচ্ছিন্ন করবে এবং তার শক্তি ও গৌরব সে ফিরে পাবে। তাই এই যে এতগুলো কথা বললাম, এখান থেকে বোঝাই যাচ্ছে যে 3 দাগের প্রশ্নের অ্যান্সার কি। 3 দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে লিবারেশন, অর্থাৎ মোক্ষ, যেটাকে আমরা ইংলিশে মোক্ষা বলে থাকি। নেক্সট 4 দাগের প্রশ্ন, ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত কত সালে হয়েছিল? অ্যান্সার দেখি। অ্যান্সার হচ্ছে 1982-তে। ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি ইন হায়দ্রাবাদ, Andhra Pradesh, set up on 26th August 1982, is the first open university in India. আমি আবারও বলছি, যখন আমরা পড়বো একটা কোয়েশ্চেন ধরে পার্ট বাই পার্ট, সেই কোয়েশ্চেনের লিঙ্ক আপ যতগুলো যেভাবে প্রশ্ন আসতে পারে আমরা সেইগুলোকে সবকটাকেই ক্লারিফাই করব। তাতে হবে কি, একটা প্রশ্নকে মাথায় রেখে অনেকগুলো প্রশ্নই কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে। এখানে শুধু ইয়ারটা দেওয়া রয়েছে 1982, পরপর অপশন এ বি সি তে কয়েকটা ইয়ার দেওয়া রয়েছে। অপশন এ তে ছিল 1966, অপশন বি তে ছিল 1985, অপশন সি তে ছিল 1986 এবং অপশন ডি তে ছিল 1982। তো অ্যান্সার হচ্ছে 1982, এটা কারেক্ট অ্যান্সার। কিন্তু তার সাথে আমরা কি কি পাচ্ছি না, আমরা ডেটটাও আমরা জেনে নেব যে কোন ডেটে হয়েছিল, কোন মান্থে হয়েছিল, না 26শে আগস্ট 1982-তে। আর কি না, কে করেছিল এটি, না ডক্টর বি আর আম্বেদকর এটি করেছিল। কোথায় হয়েছিল ফার্স্ট, না হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তাহলে এইভাবে আমরা কিন্তু কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে করেছিলেন, এই সমস্ত পার্ট বাই পার্ট কিন্তু অ্যান্সার আমরা একটা কোয়েশ্চেন থেকে আমরা জেনে নিলাম। নেক্সট আমরা 5 দাগের প্রশ্নে যাই। The policy recommended by the Kothari Commission relating language is option A, standard language formula, option B, 2 language formula, option C, 3 language formula, option D, reinterpretation of national language and official language। এর মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? না অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। The Kothari Commission recommended adapting a 3 language formula at state level। 5 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 3 language formula। নেক্সট 6 দাগের প্রশ্ন, আন্ডার কনস্ট্রাকটিভিজম approach to language learning, learners are encouraged to অপশন এ তে রয়েছে ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম দ্য এক্সাম্পলস, অপশন বি অ্যাভয়েড এরার্স কমপ্লিটলি, অপশন সি লার্ন দ্য গ্রামার রুলস বাই রোট, আর লাস্ট অপশনে রয়েছে রাইট ক্রিয়েটিভলি। কি হবে না, প্রশ্নটাতেই বলা হয়েছে যে গঠনমূলক পদ্ধতির অধীনে যে ভাষা শেখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত কি করা হয়, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? প্রথমে বলে রাখি, এই গঠনমূলক পদ্ধতির প্রবক্তা কে?
গঠনবাদ তত্ত্ব বা গঠনমূলক পদ্ধতির প্রবক্তা হচ্ছে জন ডিউই, যিনি কিনা শিক্ষামূলক শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে এটিকে প্রয়োগ করে থাকেন, এই তত্ত্বটাকে বা এই পদ্ধতিকে। শিক্ষামূলক শিক্ষার ক্ষেত্রে এই তত্ত্ব কিন্তু নতুন তত্ত্ব বলে কিছু নয়, ঠিক আছে। ডিউয়ের তত্ত্ব বলে যে গঠনবাদ ব্যক্তি এবং সামাজিক জ্ঞান তৈরি করে। গঠনবাদ তত্ত্বের অর্থই হলো একটি শেখার প্রক্রিয়া বা একটি শেখার প্রক্রিয়ার অর্থ। তাহলে বলা যেতেই পারে যে আন্ডার দ্য কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং, লার্নার্স আর এনকারেজড টু ইনভলভ অ্যাক্টিভলি ইন constructing their own knowledge and discover the rules of grammar from the example. তাহলে এই যে বললাম যে গঠনবাদ তত্ত্ব বা গঠনমূলক যে পদ্ধতি, এই তিনটে অপশনের সাথে কোনটির সাথে যায়? অপশন এ, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম দ্য এক্সাম্পল। আমি লাস্টে যেটা বললাম যে আন্ডার দ্য কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং, লার্নার্স আর এনকারেজ টু ইনভলভ অ্যাক্টিভলি in constructing their own knowledge and discover the rules of grammar from the example. বলেই দিলাম অ্যান্সার। তাহলে এখানে 6 দাগের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট 7 দাগের প্রশ্ন কি বলছে? কন্টিনিউয়াস অ্যান্ড comprehensive evaluation in school education was started by। আচ্ছা, তার আগে বলি এই কোয়েশ্চেনটা যদি আগের যারা এখানে দেখছেন তারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, এই প্রশ্ন কিন্তু আমরা আগে পেয়েছি। আমরা এখান থেকে পড়েছিলাম মানে সিসির ফুল ফর্ম কি, এখানে সিসির ফুল ফর্ম দিয়েই কিন্তু কোয়েশ্চেনটা রয়েছে। আমরা আগের কোয়েশ্চেনেতে শুধু সিসি শর্ট ফর্ম দিয়ে আমরা ফুল ফর্মটাকে অ্যানালিসিস করেছিলাম, আর এখানে দেখুন আজকের প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি যে ফুল ফর্ম দিয়েই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। সিসির ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন ইন স্কুল এডুকেশন ওয়াজ স্টার্টেড বাই। অর্থাৎ আমাদের সিসির ফুল ফর্ম কি না, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, এটা হচ্ছে সিসির ফুল ফর্ম। সেটি স্কুল এডুকেশনের এতে কোথায় স্টার্ট হয়েছিল? একটা অপশন এ তে রয়েছে ইগনু, অপশন বি সিবিএসসি, অপশন সি এমএইচআরডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর অপশন ডি এনসিআরটি। না, এটি সিসি বিদ্যালয় শিক্ষার শুরু কোথা থেকে হয়েছিল? না, সিসি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড as a school-based system of evaluation by CBSE. অর্থাৎ এর সঠিক অ্যান্সার কিন্তু সিবিএসসি। In 2009 with the enactment of the right to education, right to education এর জন্য সিবিএসসি 2009 তে এটি চালু করেছিল বা শুরু করেছিল। নেক্সট 8 দাগের প্রশ্নে আমরা যাই। Which statement is not correct in the context of language teaching? Context of language teaching এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি সঠিক নয়? অপশন এ, print rich environment helps in acquiring language. Option B, in language teaching there is more emphasis on correctness of spelling. Option C, there is a difference between language acquisition and learning. Or option D, teaching of other subject is helpful in language learning. কোনটি হবে? The language teaching involves two essential features. কি কি সেটা কি ফিচার্স এতে আছে?
That the learner must himself have the opportunity of performing, of trying out his own skills, of making mistakes and being corrected. Foreign language can be learned actively up to a certain level without the course of learning about a language. এর থেকে বোঝা যাচ্ছে যে কোনটা সঠিক অ্যান্সার। অপশন বি, যেখানে বলা হচ্ছে যে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং দেয়ার ইজ মোর এমফাসিস অন কারেক্টনেস অফ স্পেলিং। যখন কোয়েশ্চেনের সাথে সাথে কোয়েশ্চেনটাকে যখন ধরে অ্যানালিসিস করছি তখনই বুঝতে পারবে যে অ্যান্সার কিন্তু এই অ্যানালিসিসের মধ্যেই কিন্তু বলে দিচ্ছি। তো তোমরা ধরতে পারবে যে ঠিক কোন অপশনটা হতে পারে। তাহলে কোয়েশ্চেনের ৮ দাগের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট ৯ দাগের প্রশ্ন বলছে টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইনটু টিচার এডুকেশন ইনস্টিটিউশন is an example of option A achievement test, option B placement test, option C attitude test আর option D aptitude test। এখানে অ্যান্সারটা আমরা দেখছি, কিন্তু অ্যান্সারটা দেখার সাথে সাথে এই যে কতগুলো টেস্টের কথা বলা হয়েছে টেস্ট সম্পর্কে এক লাইন করে অ্যাটলিস্ট আমরা জানবো। অপশন যে কটা রয়েছে তার সঠিক অ্যান্সার হচ্ছে রেসপেক্ট টু কোয়েশ্চেন, অ্যাপটিটিউড টেস্ট। An achievement test কি? An achievement test is a test of developed skill or knowledge. স্কিল এবং নলেজের ডেভেলপমেন্টের কতটা হয়েছে, ডেভেলপ কতটা হয়েছে তার টেস্টকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। এই অ্যাচিভমেন্ট টেস্ট হলো শিক্ষার্থীর অগ্রগতি এবং কৃতিত্বগুলিকে পরিমাপ করে। প্লেসমেন্ট টেস্টটা কি না? A placement test is a test given by a school to determine the academic or skill level of a student, especially a new student, in order to place them in the correct class. এটা হচ্ছে প্লেসমেন্ট টেস্টের হচ্ছে তখনই প্লেসমেন্ট টেস্ট করা হয়। অ্যাটিটিউড টেস্ট কি না? অ্যাটিটিউড টেস্টিং ইজ ডান টু মেজার পিপল অ্যাটিটিউড, শিক্ষার্থীর অ্যাটিটিউডকে পরিমাপ করা হয়। আর অপশন ডি তে অ্যাপটিটিউড টেস্ট কোথায় হচ্ছে বা কখন হচ্ছে না? an aptitude test is an exam used to determine an individual skill or propensity to success in a given activity। অর্থাৎ একজন শিক্ষার্থীর একদম পার্সোনাল তার যে স্কিল ডেভেলপমেন্ট কি হচ্ছে না হচ্ছে এক্সামের দ্বারা টেস্টের একটা এই টেস্টটা তখনই করা হয় এবং তার অ্যাক্টিভিটিটাকেও কিন্তু মেজারমেন্ট করা হচ্ছে। নেক্সট 10 দাগের প্রশ্ন কি বলছে? Which of the following articles of the Constitution of India lays down that education of children aged 6 to 14 years is a fundamental right? Option A Article 45, Option B Article 42, Option C Article 21A আর Option D Article 51B। অ্যান্সারটা দেখি। Option C Article 21A। The Constitution 2002 inserted Article 21A in the Constitution of India to provide free and compulsory education। কাদের জন্য দিয়েছিল ফ্রি and compulsory education? না, of all children, সমস্ত শিশুদের জন্য, in the age group of 6 to 14 years। প্রত্যেকটা শিশুদের মধ্যে দিয়েছিল এবং সেই শিশু ওই যে প্রত্যেকটা শিশুদের মধ্যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছিল
কত থেকে কত বছরের মধ্যে? না 6 থেকে 14 বছরের মধ্যে। অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ in such a manners as the state may by law determine. এটাই কিন্তু ল করা হয়েছিল কোন ধারা অনুযায়ী? না আর্টিকেল 21A, যেখানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হয়েছিল সমস্ত শিশুদের জন্য। এবং কত বছরের শিশুদের মধ্যে? না 6 থেকে 14 বছরের সমস্ত শিশুরাই এই ফান্ডামেন্টাল রাইটের আওতাধীন হবে। নেক্সট 11, which is the least important factor in teaching? Option A, giving homework to children. Option B, punishing the student. Option C, teaching as a facilitator. Option D, lecturing in impressive way. এখান থেকে খুব বোঝা সহজ যে টিচিং এতে যে আচ্ছা তার মধ্যে বলে রাখি কিছু কিছু ওয়ার্ড কিন্তু মাথায় লাগবে যেটাকে ধরে অ্যান্সারটা খুব ইজিলি করা যায়। যেমন এই কোয়েশ্চেনের মধ্যে লিস্ট শব্দটা কিন্তু মাথায় রেখে অ্যান্সারটা দেবে, তাদের সুবিধা হবে। অ্যান্সার হচ্ছে অপশন বি, পানিশিং দ্য স্টুডেন্টস। কেন এবার বললাম না, ফ্যাক্টর ইন টিচিং এর ক্ষেত্রে যে গুরুত্ব মানে যেটা সেটা কি বলছি না, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন টিচিং আর ম্যাচুরিটি, এজ, মোটিভেশন, intelligence, mental health, physical needs, attention and interest, level of aspiration, etc. Punishing a student is not a teaching requirement. মানে একটা টিচারের ক্ষেত্রে কোনগুলো বেশি স্টুডেন্টের উপর একজন শিক্ষক করবে, যে মোটিভেট করবে, তার ফিজিক্যাল যত কিছু তার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো বলো, ইন্টেলিজেন্স বলো, মেন্টাল হেলথের দিক থেকে বলো, অ্যাটেনশনের দিক থেকে বলো, ইন্টারেস্টের দিক থেকে বলো, অ্যাসপিরেশনের দিক থেকে বলো, সমস্ত দিক থেকে একটা শিক্ষার্থীকে মোটিভেট করবে, পাশে থাকবে টিচার। কিন্তু পানিশিং এ স্টুডেন্ট ইজ নট এ টিচার বা টিচার অ্যান্ড টিচিং রিকোয়ারমেন্ট। তাই 11 কোয়েশ্চেনের রেসপেক্টে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পানিশিং দ্য স্টুডেন্টস। নেক্সট 12 দাগের প্রশ্ন কি বলছে দেখো, which school of philosophy in education will plead affinity with the Darwinian theory of evaluation? Option A, pragmatism. Option B, idealism. Option C, naturalism. Option D, none of this. অ্যান্সারটা দেখি আগে। অপশন সি, ন্যাচারালিজম। এখানে কোন স্কুল ফিলোসফির মধ্যে পড়ে এগুলো? মানে এই যে অপশনগুলো বলা হয়েছে কোন স্কুল ফিলোসফির মধ্যে পড়ছে? না, Charles Darwin is known as the father of evaluation due to his contribution to the establishment of the theory of evaluation. Darwin called his theory natural selection as it was similar to the way breeders modified population by selecting desirable forms. প্রকৃতিবাদ হচ্ছে মানে অনুমান করে যে প্রকৃতি সম্পূর্ণ রূপেই হচ্ছে জ্ঞাত। এখানে ন্যাচারালিজম কথার অর্থ হচ্ছে প্রকৃতিবাদ। এই প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম যে স্কুল ফিলোসফি রয়েছে তারা সেই সম্প্রদায় অনুমান করে যে প্রকৃতি সম্পূর্ণরূপে জ্ঞাত, প্রকৃতিতে একটি নিয়মিত ঐক্য এবং সম্পূর্ণতা রয়েছে, এটা প্রকৃতিবাদরা মনে করে। প্র্যাগমাটিজমের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হলো এই বাস্তববাদ একটি দার্শনিক আন্দোলন যা তাদের অন্তর্ভুক্ত করে যে যারা দাবি করে যে একটি আদর্শ বা প্রস্তাব সত্য যদি এটি সন্তোষজনকভাবে একটা কাজ করে থাকে, আর এই প্রস্তাবের অর্থ একটি গ্রহণ করা যেতে পারে, তাদের একটা ব্যবহারিক ফলাফলের মধ্যে পাওয়া যায়। তারা ব্যবহারিক ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, বেশি প্রায়োরিটি দেয়, অব্যবহারিক ধারণাগুলিকে তারা প্রত্যাখ্যান করে। এবং এটি এই প্র্যাগমাটিজম হচ্ছে 19 শতাব্দীর শেষ প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বাস্তববাদের কিন্তু বা প্র্যাগমাটিজমের উদ্ভব হয়েছিল। আর লাস্ট পড়ে রয়েছে যে অপশনটা সেটা হচ্ছে বি এর অপশন, আইডিয়ালিজম। আইডিয়ালিজম হচ্ছে যে যেটা হলো যে একটা প্রাচীন পাশ্চাত্য
দর্শনের মধ্যে পড়ে। এই এই আইডিয়ালিজমের প্রবক্তা হলেন প্লেটো। এই মহাবিশ্ব ঈশ্বর দ্বারা সৃষ্ট, আদর্শবাদীরা এটাই বিশ্বাস করে থাকেন, এবং মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, মানব জীবনে চূড়ান্ত লক্ষ্যই হলো আত্ম উপলব্ধি। এগুলো হচ্ছে আইডিয়ালিজমরা একটা তাদের সম্প্রদায়ের চিন্তার মধ্যে রয়েছে। এখানে এই পার্সপেক্টিভে কোয়েশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ন্যাচারালিজম, যেটা হচ্ছে কিনা প্রকৃতিবাদ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। 13 এর কোয়েশ্চেন হচ্ছে, which of the following philosophies claimed that Vasana and Trishna lie at the root of human suffering? Option A Vedanta, option B Jainism, option C Buddhism, আর option D সাংখ্য। এখানে বলা হয়েছে কোন ফিলোসফির মধ্যে পড়ছে, স্কুল অফ ফিলোসফির মধ্যে পড়ছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বুদ্ধিজম, অপশন সি। Buddhism philosophy claimed that Vasana and Trishna lie at the root of human suffering as the Four Noble Truths of Buddhism are as follows: life is full of suffering, দুঃখ, যেটা আমরা ফোর নোবেল ট্রুথে হচ্ছে আমরা পেয়ে থাকি। According to the first noble truth, all forms of existence are subject to suffering. অর্থাৎ বুদ্ধিজমেই এই কথাটা বলা হয়েছে। বুদ্ধিজম ফিলোসফি হচ্ছে এটিকে ক্লেম করেছে, বাসনা এন্ড তৃষ্ণা। নেক্সট 14 নাম্বারের প্রশ্ন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট থিঙ্কার? এর মধ্যে কে, নামগুলো যে দেওয়া রয়েছে, এক্সিস্টেন্সিয়ালিস্ট থিঙ্কার হিসেবে পড়ে? অপশন এ কিলপাট্রিক, অপশন বি রুশো, অপশন সি সার্ত্রি, অপশন ডি ফ্রয়েবেল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি সার্ত্রি। সার্ত্রির মানে পুরো নাম হচ্ছে জিন পাল সার্ত্রি। পুরো নামটাই জেনে রাখবে, কারণ এটা শর্ট এতে দিয়েছে, যদি পুরো নামেতে দেওয়া হয় তাতে যেন ধরতে পারো, তাতে যেন গুলিয়ে না যায়, তাই জন্য পুরো নামটাই জেনে রাখবে। নেক্সট 15 দাগের প্রশ্ন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ারিস্ট স্কুল অফ সাইকোলজি দ্য টিচার ইজ? অপশন এ classroom facilitator, option B storehouse of knowledge, option C a leader in the classroom, option D creator of favorable learning condition. কি হবে অ্যানসারটা দেখি। অপশন ডি creator of favorable learning condition. A teacher is the creator of appropriate learning condition. সবসময় লার্নিং কন্ডিশনেতে অ্যাপ্রোপ্রিয়েট করে, ক্রিয়েটর হিসেবে কাজ করে কে না টিচার। টিচার তো সবসময় নতুন কিছু একটা তৈরি করে, নতুন কিছু তথ্য দেয়, নতুন কিছু তৈরি করে, লার্নিং কন্ডিশনকে আরো কিভাবে ডেভেলপ করা যায় তার নতুন কোনো পথ দেখায়, সেটা অবশ্যই টিচার দেখায়। তো 15 নাম্বার কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার অপশন ডি, ক্রিয়েটর অফ ফেভারেবল লার্নিং কন্ডিশন। নেক্সট 16 কোয়েশ্চেন দেখো, ইভান ইলিচ ইজ পপুলার ফর? ইভান ইলিচ কিসের জন্য জনপ্রিয় ছিল? ইলিচ প্রপোজেস ইনস্টিড এ লার্নিং সোসাইটি। এখানে দেখো অনেকগুলো কিন্তু অপশন দেওয়া রয়েছে। অপশন এতে রয়েছে ডিস্কুলিং সোসাইটি, অপশন বি এক্সপোজড ফ্যাক্টর রিসার্চ, অপশন সি ফিল্ড এক্সপেরিমেন্ট, অপশন ডি ডিস্টেন্স এডুকেশন। কোনটার জন্য উনি জনপ্রিয়তা পেয়েছিলেন বা জনপ্রিয় ছিলেন?
ইলিচ প্রপোজেস ইনস্টিট এ লার্নিং সোসাইটি। লার্নিং সোসাইটি এর মধ্যে কোথায় দেখো কোন অপশনটাতে আছে লার্নিং সোসাইটির কথা? হয়তো প্রপার ওয়ার্ড হিসেবে ওখানে অপশনেতে তোলা হয়তো নেই, কিন্তু গেস করতে পারবে। Where skill training is widely available and divested of the ritualistic elements of schooling, and where citizens freely associate to develop a critical education, perhaps guided by masters. তাদের স্কুলিং সোসাইটি, ডি স্কুলিং সোসাইটি। অপশন এ দেখো সঠিক অ্যান্সার ডি স্কুলিং সোসাইটি। তার জন্য ইভান ইলিচ খুব পপুলার ছিলেন বা জনপ্রিয়তা লাভ করেছিলেন। নেক্সট 17 দাগের প্রশ্ন দেখো কি বলছে। ইন দ্য কনটেক্সট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেজেস ইজ ক্যারেক্টারাইজড বাই ইনস্টেন্স সেলফ অ্যাওয়ারনেস? কোন সময়টাতে হয়? অপশন এ চাইল্ডহুড, অপশন বি ইনফ্যান্সি, অপশন সি অ্যাডোলেসেন্স, আর অপশন ডি নান অফ দিস। মানে এই যে উপরে তিনটে যে অপশন রয়েছে এ বি সি, তার মধ্যে কোনোটাই হবে না, অপশন ডি তে সেটা বলা রয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি অ্যাডোলেসেন্স পিরিয়ডে হচ্ছে। অ্যাডোলেসেন্স স্টেজ অর্থাৎ আমরা এই স্টেজকে কোন সময়টাকে বলছি না, বয়ঃসন্ধি কালটাকে বলা হচ্ছে, বয়ঃসন্ধি কালের যে সময়টাকে বলা হচ্ছে। অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড of a person's life between being a child and becoming an adult, between the ages of about 13 and 17. Self-awareness is our ability to observe and accurately identify our thoughts, তাদের চিন্তাটাকে আইডেন্টিফাই করতে পারছে, feelings and impulses, and determine whether they are grounded in reality or not. কোনটা রিয়েল কোনটা রিয়েল নয়, ফিলিংস গুলোকে, থট গুলোকে, চিন্তাগুলোকে কিন্তু সমস্ত আইডেন্টিফাই করতে পারছে কোন পিরিয়ডে না অ্যাডোলেসেন্সে, এবং তারা নিজেরা সেলফ অ্যাওয়ারনেস সেই জায়গাটাও কিন্তু এই পিরিয়ডেতে হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 18 দাগের। Which of the following functions is not related to school as an agency of education? Option A preserving knowledge, value, customs, etc. Option B হচ্ছে giving defined solution to the religious problems. Option C suggesting way and means to social development. Option D socializing children for performing their future role. অর্থাৎ কোন কার্যাবলীটি স্কুল অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশনের সাথে রিলেটেড নয়। নট এই জায়গাটা দেখবে কোয়েশ্চেনের মধ্যে নট আছে কি নট নেই, এই নট থাকা এবং না থাকা এটাকে যেন কোনোভাবেই ওভারলুক করবে না, কারণ এই একটা ছোট্ট কথা পুরো মিনিংটা, কোয়েশ্চেনের পুরো মিনিংটাকেই চেঞ্জ করে দেয়। তাই জন্য খুব কেয়ারফুলি কোয়েশ্চেনটা পড়বে এবং কোয়েশ্চেনের কি অর্থ বলতে চেয়েছে সেটা আগে প্রথমে বুঝে তারপর যে অপশন গুলো আছে সেটাকে ধরে ধরে ক্লারিফাই করা, এবং কেন হচ্ছে এবং কেন আর বাকি তিনটে অপশন হচ্ছে না এইভাবে পড়তে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে ফাংশন অফ স্কুল অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশন, প্রিসার্ভিং নলেজ, ভ্যালুস, কাস্টম এক্সেট্রা, সাজেস্টিং ওয়ে অ্যান্ড মিনস টু সোশ্যাল ডেভেলপমেন্ট, socializing children for performing their future role, giving defined solution to the religious problems is not included in the same. তাহলে বোঝা যাচ্ছে যে কোন অ্যান্সারটা হচ্ছে অপশন বি গিভিং ডিফাইন্ড সলিউশন টু দ্য রিলিজিয়াস প্রবলেম, যেটা স্কুল অ্যাজ অ্যান এজেন্সি এডুকেশনের সাথে রিলেটেড নয়। Preserving knowledge, value, custom, etc. related, suggesting way and means social development. হ্যাঁ, একটা স্কুল এডুকেশনের ক্ষেত্রে সোশ্যাল ডেভেলপমেন্ট কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সাজেস্ট করা যায়। সোশ্যালাইজিং চিলড্রেন ফর পারফর্মিং দেয়ার ফিউচার রোল, সেই সোশ্যালাইজেশন চিলড্রেনের মাধ্যমে জন্য ফিউচার রোলটাও ইমপ্রুভমেন্ট করা যায়, তাদের সেই দিকে কি করলে কি হবে এবং সামাজিক যে দায়বদ্ধতা তার সম্পর্কে অ্যাওয়ারনেস অনেকটা করা যায়, সবই হচ্ছে। কিন্তু এই তিনটে লিঙ্ক আপ,
কিন্তু কোনটা লিঙ্ক আপ নয় এটার সাথে, রিলেটেড নয় স্কুল অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশনের সাথে। অপশন বিটা হচ্ছে এই প্রশ্নের সাথে সঠিক অ্যান্সার, কারণ এটাই হচ্ছে রিলেটেড, নট রিলেটেড এটার সাথে, মানে স্কুল অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশনের সাথে নট রিলেটেড, মানে একদমই রিলেটেড নয় এই অপশনটা। তাই জন্য 18 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। 19 দাগের প্রশ্ন কি বলছে, সাইকোলজিস্ট মেজর কন্ট্রিবিউশন টু এডুকেশন লিজ ইন। অপশন এ, টু cater to the needs of knowledge society. Option B, to preserve the social customs. Option C, identifying successful methods for teaching. Or option D, providing scientific foundation for the art of teaching. অর্থাৎ major contribution of psychology in education are comparing and researching the variables determining the effectiveness of various teaching methodologies and making intensive studies about the factor and condition that affect learning. তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আইডেন্টিফাইং সাকসেসফুল মেথড ফর টিচিং। নেক্সট 20 দাগের কোয়েশ্চেন দেখো কি বলছে, এ চাইল্ড হু ইউজ এ হুইল চেয়ার। অপশন এ, should not be in the regular school. Option B, should be given education in a regular school in a lower class. Option C, should study only in a special school. Or option D, none of this. শিশুদের মধ্যে কারা হুইল চেয়ার ব্যবহার করে থাকে, এখানে অপশন এতে যেটা দেওয়া রয়েছে যারা রেগুলার স্কুলে আর কি যায় না তারা। অপশন বি আছে যে যারা লোয়ার ক্লাস রেগুলার বিদ্যালয় থেকে শিক্ষা নিচ্ছে তারা, তারা কি ব্যবহার করে হুইল চেয়ার। আর কি বলছে অপশন সি তে, শুড স্টাডি অনলি ইন এ স্পেশাল স্কুল, যারা স্পেশাল স্কুলে থেকে শিক্ষা নিচ্ছে বা পড়ে তারা, তারা কি হুইল চেয়ার ব্যবহার করে। অপশন ডি তে যেটা রয়েছে নান অফ দিস, মানে উপরে যে কটি রয়েছে এ বি সি এর মধ্যে কোনোটাই হবে না। তাহলে কারা, অপশন ওপরে যেটা দেওয়া রয়েছে যে প্রথমের অপশনেতে যেটা রয়েছে যারা স্কুলে রেগুলার মানে যায় না তারা, তারা নিশ্চয়ই হুইল চেয়ার ব্যবহার করে না, সেটা তাদের ওই রিলেটেড কিছু নেই হুইল চেয়ারের সাথে তাদের রেগুলার স্কুলে না যাওয়া। নেক্সট যেটা রয়েছে যে যারা লোয়ার ক্লাস রেগুলার বিদ্যালয় থেকে শিক্ষা নিচ্ছে তাদের ক্ষেত্রেও নয়। এবং অপশন সি তে যেটা রয়েছে স্পেশাল স্কুলের ক্ষেত্রে অনলি স্পেশাল স্কুলের স্টুডেন্টরা স্টাডি করতে গিয়ে কি সেটা ব্যবহার করে থাকে না, তারাও নয়। তাহলে উপরে তিনটে অপশনই নয় 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 হচ্ছে যে না হচ্ছে না, তাহলে পড়ে রয়েছে অপশন ডি, নান অফ দিস, মানে উপরের কোনোটাই নয়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই গেল তোমাদের 20টা প্রশ্ন। নেক্সট যেটা আমার একটু বলার রয়েছে যে এখানে আমরা আগের বেশ কিছুদিন ধরে 30টা করে কোয়েশ্চেন পেয়েছি, সেটা 30টা কোয়েশ্চেন ছিল, কিন্তু বিগত পিছনের দিকে যদি আমি একটু যাই 2019-এর 19 থেকে বা 8-2-3 সাল, সেখানে দেখবে কোয়েশ্চেন যদি ইয়ারলি কোয়েশ্চেন প্রত্যেকের কাছে থেকে থাকে তাহলে দেখতে পাবে যে একটু হ্যাপাজার্ড কোয়েশ্চেন গুলো রয়েছে। 2023-এ যেরকম প্রথম 30টা প্রশ্নই আর্ট অফ টিচিং থেকে রয়েছে, তারপর আদার্স থেকে রয়েছে, আদার স্কিল থেকে সবকিছু রয়েছে, কিন্তু 2019-এর এই পার্ট 2টা যদি তোমরা দেখো, কোয়েশ্চেন যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমরা যদি সেটাকে ফলো আপ করো, তাহলে দেখতে পাবে যে প্রশ্নগুলো কিন্তু একটু এলোমেলো রয়েছে এবং হচ্ছে সব পরপর আর্ট অফ টিচিং থেকে কিন্তু নেই। আর্ট অফ টিচিং এর মাঝেও কিন্তু আদার স্কিল থেকে কিছু প্রশ্ন ঢুকে আছে। তার মধ্যে থেকে বেছে নিয়ে আমরা যে কোয়েশ্চেন গুলো দিয়েছি, মানে ওই মানে জায়গাটা থেকে আর্ট অফ টিচিং এর যতগুলো প্রশ্ন এসছে সেগুলোকে নিয়েই কিন্তু আমরা এই ভিডিওটা করেছি। আশা করছি তার মধ্যে 2019-এর যে পার্ট 2-তে আমরা পেপার 2-তে যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা টোটাল আর্ট অফ টিচিং এর পার্ট থেকে
20টা প্রশ্নই পেয়েছি। সেখানে আদার স্কিল থেকে আরো আনুষঙ্গিক প্রশ্ন রয়েছে, কিন্তু আর্ট অফ টিচিং থেকে আর কিছু নেই। এই 20টা প্রশ্নই ছিল, তাই 20টা প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। কিন্তু 2023-এর পরপর যদি আমরা শিফট দেখি, আমরা টোটাল 30টা প্রশ্ন পেয়েছি। তো সেই জন্য তখন আমরা 30টা প্রশ্নই আলোচনা করেছি। কোথাও গিয়ে যেন কারোর মনে না হয় যে আগে তো 30টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, তাহলে এখন কেন 20টা প্রশ্ন করা হলো, সেই জন্য একটু এটাকে ক্লারিফাই করলাম যে কেন 20টা প্রশ্ন এখানে দেখা গেল। কারণ এই ইয়ারেতে আর্ট অফ টিচিং থেকে টোটাল 20টা প্রশ্নই এসেছিল, তাই 20টা প্রশ্ন নিয়েই আলোচনা করা হয়েছে। ভিডিওটা সকলে দেখবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের বিএসএসআই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগছে না লাগছে, অবশ্যই লাইক করবেন। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবার পরীক্ষা খুবই ভালো হোক, এটাই চাইবো, এবং খুব ভালো করে প্রিপেয়ার করুন নিজেদেরকে। এবং তার সাথে সাথে বলবো যে একদম মানে আমাদের যে যা ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ফলো করুন। প্রয়োজন হলে আমাদের জেনারেল পেপারের কোর্স চালু হয়েছে, সেখানে অ্যাডমিশন ডিপার্টমেন্টে কথা বলে অ্যাডমিশনও নিতে পারেন। আমরা আপনাদের সাথে সর্বদাই সবসময় বিএসএসআই টিম পাশে রয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।